স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে সালেজুর চৌধুরী এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে পুরো সংবাদে। ওমিক্রন পরিস্থিতি বিবেচনায় এখনই লকডাউনের কথা সরকার ভাবছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে অভিভাবক এবং শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। ভারতে ওমিক্রন পরিস্থিতির অবনতি হওয়ায় খুব প্রয়োজন ছাড়া সবাইকে ভারত ভ্রমণে নিরুৎসাহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রোববার দুপুরে বাংলাদেশে নিযুক্ত কূটনৈতিকদের বুস্টার ডোজ প্রদান অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। জানান, ওমিক্রন পরিস্থিতি বিবেচনায় এখনই লকডাউনের কোনো চিন্তাভাবনা করছে না সরকার। লাস্ট মিনিস্ট্রিয়াল যেটা হয়েছিল ইন্টার মিনিস্ট্রিয়াল, সেখানে কেউ লকডাউনের নিয়ে ভাবেন নাই। এই জন্যে যে নতুন ভ্যারিয়েন্ট আসছে এটা একটু অসুবিধা হয়, বাট ফ্যাটালিটি কম। সেই কারণে আমরা অর্থনীতিকে অসুবিধায় ফেলতে চাই না। সেই কারণে এখনো পর্যন্ত আমরা লকডাউন নিয়ে চিন্তা করছি। এই দিন 160 জন কূটনৈতিক বুস্টার ডোজ গ্রহণ করেন। খুব প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণ না করার আহ্বান জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। আমাদের বন্ধুরাষ্ট্র সহ সকলের প্রতি আহ্বান থাকবে যে জরুরি প্রয়োজন ছাড়া, যেমন চিকিৎসা, ব্যবসা ব্যতীত ভারত ভ্রমণ না করা। আশা করছি এই সংকট শীঘ্রই কেটে যাবে। অন্যদিকে রাজধানীর সাভারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী জানান, এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত না থাকলেও সংক্রমণ বৃদ্ধি পেলে অভিভাবক ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। একদিকে যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, আরেকদিকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আমরা বন্ধ করব। ডিসেম্বরের পর হঠাৎই দেশের সংক্রমণ 5% ছাড়িয়ে যায়, যা ভাবাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগকে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সাহেব বসেন। শোনো, ভালো রড লাগবে। স্যার, বাড়ি বানাতে এই রডই নেন। না, এটা চলবে না। এটাই তো দেশ সেরা। আরে দেশের সেরা তো সবাই বলে, আমার চাই বিশ্ব সেরা। বিশ্ব সেরা কোনটা? রড তো একটাই, জিপিএইচ কোয়ান্টাম। মানে 100% পরিশোধিত জিপিএইচ স্টিল বিশ্ব সেরা কোয়ান্টাম প্রযুক্তিতে তৈরি। আর এই কোয়ান্টাম প্রযুক্তি এশিয়ায় জিপিএইচ এ প্রথম এবং একমাত্র। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম, ওয়ার্ল্ডস বেস্ট স্টিল। এদিকে টানা চতুর্থ দিনের মতো করোনায় নতুন শনাক্ত 1000-এর বেশি। সেই সঙ্গে 24 ঘন্টার ব্যবধানে শনাক্তের হার প্রায় 7% গিয়ে পৌঁছেছে। 24 ঘন্টায় করোনায় 3 জনের মৃত্যু সহ এ যাবৎকালে মোট মৃত্যু হয়েছে 28,000। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন 1491 জন। 24 ঘন্টায় 21,980টি নমুনা পরীক্ষা শনাক্তের হার 6.78%। নতুন 217 জন সহ মোট সুস্থ হয়েছেন 15,50,905 জন। 24 ঘন্টায় মারা যাওয়া 3 জনের মধ্যে পুরুষ 1 জন আর নারী 2 জন ছিলেন। মৃত 3 জনের মধ্যে ঢাকা বিভাগের 2 জন, 1 জন চট্টগ্রাম বিভাগের। ভয় না পেয়ে সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, টিকার জন্য যত অর্থ খরচের প্রয়োজন সরকার তা করবে। করোনার নতুন ধরন ওমিক্রনে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই শিশুদেরও টিকা কার্যক্রম শুরু করবে সরকার। দেশের 8টি মেডিকেল কলেজের ক্যান্সার ইউনিটের নির্মাণ কাজ উদ্বোধন করে এসব কথা বলেন সরকার প্রধান। শাহালি জয়ের রিপোর্ট। দেশে ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা হয় শুধুমাত্র রাজধানী ঢাকাতে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজেই এ মরণ ব্যাধির চিকিৎসা পেতে পারে, এ লক্ষ্যে দেশের 8 বিভাগীয় শহরের মেডিকেল কলেজগুলোতে বিশেষায়িত ক্যান্সার ইউনিট নির্মাণের কাজ শুরু করল সরকার। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। চিকিৎসা সেবা সম্প্রসারণের পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানে গবেষণা বাড়ানোরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। অনেকে খুব ভালো গবেষণা করে যাচ্ছেন, তবে বেশিরভাগ যারা ভালো নামি দামি চিকিৎসক হয়ে যান তারা তো চিকিৎসা সেবা দিতেই ব্যস্ত থাকেন,
কিন্তু কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন বা এই গবেষণার দিকে একটু নজর দেন, তাহলে আমাদের দেশের পরিবেশ, আমাদের দেশের আবহাওয়া, আমাদের দেশের জলবায়ু, আমাদের দেশের সব কিছু মিলে এই দেশের মানুষের কি কি ধরনের রোগ দেখা দেয়, তার প্রতিরোধ শক্তিটা কীভাবে বাড়ানো যায় সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া যায়। বিশ্বজুড়ে অমিক্রনের আশঙ্কাজনক সংক্রমণের মুখে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। নতুন আবার আর একটি ভেরিয়েশন দেখা গেছে, এই কি অমিক্রন, এর হাত থেকে বাঁচার জন্য, এবং এটা শিশুদের সব থেকে বেশি ধরছে। সেই জন্য আমরা 12 বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দেওয়া ব্যবস্থাও নিয়েছি। আর তাছাড়া আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। এই টিকাটা নিলে পরে যেটা হয়, অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন শিশুদের কোন বয়স থেকে টিকা দেওয়া যাবে, যখনই তাদের কাছ থেকে আমরা সেই নির্দেশনা বা নীতিমালা পাবো, আমাদের দেশেও আমরা সেই ভ্যাকসিনটা দিতে শুরু করব। প্রধানমন্ত্রী বলেন, দেশের সবাইকে টিকার আওতায় আনতে অন্তত 31 কোটি ডোজ টিকা সংগ্রহ করছে সরকার। আন্তর্জাতিক হাসপাতাল তৈরি করতে পারে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ফলে আজকে করোনায় ছুটিতে দেশে আসা শ্রমিকরা ফিরতে না পারে এবং হুন্ডি চক্রে দৌড়াতে টান পড়েছে রেমিটেন্সের ভান্ডারে। গত 6 মাসে পরিস্থিতি পর্যালোচনা করে এমন তথ্য দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। এই 6 মাসে রেমিটেন্স কমেছে প্রায় 21%। আর এমন বাস্তবতায় করোনার প্রভাবে যেসব শ্রমিক দেশে ফিরে এসেছিলেন, ফিরে যাওয়ার ক্ষেত্রে তাদের সহায়তা দেয় এবং নতুন দেশের সাথে চুক্তি করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সুলতান আহমেদ। মহামারী করোনার সময়েও অর্থনীতির চাকা সচল রাখতে বড় অবদান রেখেছে প্রবাস থেকে পাঠানো রেমিটেন্স। শুধু তাই নয়, প্রায় 1 কোটি প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রার প্রভাবেই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছাড়িয়েছে $48 বিলিয়ন ঘর। তবে চলতি অর্থবছরের শুরু থেকেই আশঙ্কাজনক হারে কমে আসতে শুরু করেছে প্রবাসীদের পাঠানো অর্থ। কেন্দ্রীয় ব্যাংকের হিসেব বলছে, গেল জুলাইয়ে রেমিটেন্স এসেছে $187 কোটি, যা তার আগের বছরের একই সময়ের চেয়ে 28% কম। আগস্ট থেকে নভেম্বরেও এই ধারা অব্যাহত ছিল। সবশেষ ডিসেম্বরে কিছুটা প্রবৃদ্ধি এলেও পুরো বছরের লক্ষ্যমাত্রার মাত্র 39% পূরণ হয়েছে অর্ধ বছরে। সব মিলে 6 মাসে রেমিটেন্স কমেছে প্রায় 21%। দেশের রেমিটেন্সের স্বার্থে যে কোনোভাবে বাজারটি খোলা দরকার। আমরা প্রবাসী কর্মীর স্বার্থ দেখব, আমাদের মাইগ্রেশন কমিউনিটির যেন অভিবাসন ব্যয়টা কম হয়, তারা যেন ভালো বেতন পায়, ওটিকেই প্রাধান্য দেওয়া উচিত। মহামারীর শুরুর দিকে প্রবাসী অনেক শ্রমিক ছুটি নিয়ে দেশে চলে আসে। ফেরত যাওয়ার ক্ষেত্রে বর্তমানে নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন তারাও। বিমান ভাড়া 3 গুণ তো দিতে হচ্ছে, এর পাশাপাশি অঘোষিত একটা টাকা দিতে হচ্ছে, যার নাম হচ্ছে এয়ারপোর্ট কন্ট্রাক্ট। এই টাকাটা যদি না দেয়, বিমানবন্দরে এসে সেই ভিজিট টু এমপ্লয় প্রত্যাশী লোকটা আপলোড খাচ্ছে, রিটার্ন যাচ্ছে। যদি টাকা দেয়, সে অটোমেটিকলি বিমানবন্দর পার হতে পারছে। তবে রেমিটেন্স কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ ধরা হচ্ছে হুন্ডিকে। বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর পর আবারও সক্রিয় হয়ে উঠেছে হুন্ডি চক্র। তাদেরকে আইনের আওতায় আনতে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হুন্ডি ব্যবসাগুলোর মূল যারা হোতা রয়েছে, তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যগুলোর ক্ষেত্রে আমরা যদি সত্যিকার চেক অ্যান্ড ব্যালেন্সটা আনতে পারি, তখনও কিন্তু এই হুন্ডির বিষয়টা কিছুটা হলেও কিন্তু একটু কন্ট্রোলে আনা সম্ভব। তবে দীর্ঘমেয়াদে রেমিটেন্স ধরে রাখতে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও নতুন দেশে শ্রমিক পাঠানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। পাল্টাপাল্টি কথার লড়াইয়ে জমজমাট নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের অভিযোগ, প্রচারণায় কর্মীদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে। এদিকে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। রিটার্নিং কর্মকর্তা বলেছেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। কথার লড়াই শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে রোববার সেই উত্তাপে ঘি ঢাললেন বিএনপির পদহারা তৈমুর আলম খন্দকার। সকালে নির্বাচনী প্রচারণা শুরু করেই পুলিশি হয়রানির অভিযোগ তোলেন তিনি। তৈমুর আলম এই নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিবেন বলেও জানান। তিনি দাবি করেন, তার প্রচারণায় অংশ নেওয়া কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আমগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেনের বাড়ির থেকে তার কেয়ারটেকারকে ধরে নিয়ে আসছেন।
এইভাবে আমাদের লোকজনকে পুলিশ দিয়া সাদা পোশাকে গোয়েন্দা দিয়া হয়রানি করা হচ্ছে, একটা ভয়ভীতি দেখানো হচ্ছে। কিন্তু আমাদের লোকজন, আমাদের সমর্থক, আমাদের যাদের জন্য আমি নির্বাচনটা করতেছি তারা ভয়ভীতি না, তারা ভীত না, তারা নির্বাচন চালিয়ে যাবে। কথার লড়াই পিছিয়ে নেই আওয়ামী লীগ প্রার্থী সেলিন হায়াত আইভী। বন্দর এলাকায় প্রচারণায় এসে তিনি দাবি করেন বিশেষ লোকদের ইশারায় অহেতুক অভিযোগ তুলছেন তৈমুর আলম। ওনার এই অভিযোগগুলি অবান্তর, কিন্তু নির্বাচনের সময় অভিযোগ করতে হয় তাই উনি করছেন, আর তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আর উনি যেটা বলেছেন পুলিশে হয়রানি করছে, পুলিশ তো আমার লোকজনকে হয়রানি করেছে। আমাকে ভোট নিতে হবে, ভোট চাইতে হবে এবং আমাকে 16ই জানুয়ারিতে ইনশাল্লাহ জিততে হবে এবং জনতা আমার পাশে থাকবে। আমি এতটুকুই জানি এই পর্যন্ত। এখন পর্যন্ত কাউকে হয়রানি করার কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এখনো নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে বলেও দাবি করেন তিনি। আমাদের কাছে এই ধরনের কোনো ঘটনা এখনো আমাদের কাছে লিখিত কোনো আসেনি। যখন যা অভিযোগ করছে আমরা বরঞ্চ সেটা সুব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাৎক্ষণিক আমাদের অফিসারদেরও পাঠাচ্ছি, আমাদের পুলিশ ফোর্সকে বলছি এবং ম্যাজিস্ট্রেটদেরও বলছি। 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। আরিফিন শাকিল, নিউজ 24, নারায়ণগঞ্জ। ঘুষ খাওয়ায় জেল পরিদর্শকের ঠিকানা হলো জেলখানাতেই। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক কারা উপ মহাপরিদর্শক পার্থ গোপালকে 8 বছরের সাজা দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম আজ এই রায় দেন। রায় পার্থ গোপালের কাছ থেকে উদ্ধার করা 65 লাখ টাকা বাজেয়াপ্ত করার নির্দেশও দেন আদালত। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরখাস্ত সিলেটের কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার পর 2019 সালের 28 জুলাই তার ধানমন্ডির ফ্ল্যাটে অভিযান চালায় দুদক। এই সময় তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় 80 লাখ টাকা। পরদিন তার বিরুদ্ধে মামলা করে দুদক। এরপর 4 নভেম্বর আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে ঘুষ গ্রহণ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে মামলায় রোববার এই রায় ঘোষণা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম। এর মধ্যে দুর্নীতি দমন কমিশন আইনের 2004-এর 27(1) ধারায় 5 বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে 50,000 টাকা অর্থদণ্ড আদেশ দিয়েছেন আদালত। ধারা 2টির সাজা একত্রে চলবে বলে রায়ের আদেশ উল্লেখ করেন বিচারক। অর্থাৎ মোট 8 বছর সাজা খাটতে হবে বরখাস্ত এই কারা কর্মকর্তাকে। তাকে 8 বছর সাজা দেওয়া হয়েছে এবং সাজাটা একত্রিত, 2টি সাজাকে একত্রিত করা হবে। একত্রিত করার পর যেটা বেশি হবে সেটা উনি খাটবেন আর কি। এবং এর মধ্যে যে সময়টা তার চলে গিয়েছে সেটা আমাদের দেশের আইনে 35 ধারার বিধান মোতাবেক সেটা বাদ যাবে। আসামি পক্ষের আইনজীবী বলেন সঠিক বিচার পাননি তারা। দুটো আইনে এই আসামিকে দণ্ডাদেশ প্রদান করেছেন, সে দুটো আইনের তিনি মন্তব্যে কিছু আইনি বিষয় তিনি তুলে ধরেছেন। বিশ্বাস করি যে আসামি উচ্চ আদালতে অ্যাপিল দায়ের করবে। মামলা ও গ্রেফতারের পরিপ্রেক্ষিতে সেই সময় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় পার্থ গোপালকে। এরপর থেকেই কারাগারে ছিলেন তিনি। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। মামলা জট কমাতে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নিম্ন আদালতের বিচারকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে এ কথা বলেন তিনি। এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী। এদিকে আপিল বিভাগে নিয়োগ পাওয়া 4 বিচারপতির মধ্যে 3 জন শপথ নিয়েছেন আজ। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক সংখ্যা হল 8 জন। এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে হাইকোর্ট বিভাগের 4 বিচারপতিকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। শপথ নেওয়া 3 বিচারপতি হলেন বিচারপতি বুরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। তবে অসুস্থতার কারণে হাসপাতালে থাকায় শপথ নিতে পারেননি বিচারপতি FRM নাজমুল আহসান। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের আদালতে মামলা জট কমাতে যা যা প্রয়োজন তাই করা হবে। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচারকদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইনমন্ত্রী। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রায় 96 জন বিচারপতি ছিলেন। আজকের পরে সব মিলে বোধহয় 80 জনে এসে দাঁড়াবে। তো স্বাভাবিকভাবেই আমার মনে হয় মহামান্য রাষ্ট্রপতি
হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দেবেন। মামলা জট কমানো বিচার বিভাগের কাছে একটা প্রধান চ্যালেঞ্জ। পৃথিবীতে মামলা জট কমানোর জন্য যেই সব পন্থা অবলম্বন করা হয়েছে সেই সব সকল পন্থা সেইগুলিকে প্রয়োগ করা। সারা দেশে অন্তত ৩৭ লাখ মামলা বিচারাধীন রয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সার্চ কমিটি না করে নৈতিক মেরুদণ্ড সম্পন্নদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ নিয়ে তার কাছে এই প্রস্তাব তুলে ধরেছে দলটি। রবিবার সন্ধ্যায় দলের 7 সদস্যকে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠকে বসেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। 1.5 ঘন্টার আলোচনা শেষে কাদের সিদ্দিকী জানান তারা আইন প্রণয়নের কথা বলেছেন, গুরুত্ব দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের ওপর, যেখানে 5 কমিশনারের অন্তত 2 জন নারী হবেন। গঠন করার এক আইন হওয়া উচিত। এখন আইন না হতে পারলে রাষ্ট্রপতির নিজে করা উচিত। সার্চ কমিটি করে, মাঝখানে সার্চ কমিটি করে, 3 দিনের জন্য সার্চ কমিটি করে তার দ্বারা করা এই যে নির্বাচন কমিশন আছে, এটা খুব ভালো ফল দেয়নি। আমরা আশা করব মেরুদণ্ড সম্পূর্ণ নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সদস্যদের এরা নির্বাচিত করবেন অথবা নিযুক্ত করবেন। বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি না থাকলে দেশ গত 13 বছরে আরো অনেক এগিয়ে যেত। বিএনপি নির্বাচনকে বানচাল করতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে পোস্টার, সাংস্কৃতিক সংসদ এবং বজ্রকণ্ঠের আয়োজিত দিন বদলের মেলায় উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। যখন ক্ষমতায় ছিলেন তখন নির্বাচন কমিশন তো সংলাপের মাধ্যমে গঠন করা হয় নাই, কোনো সংলাপ ছাড়াই তো নির্বাচন কমিশন বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন গঠন করেছিল। মহামান্য রাষ্ট্রপতি একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যেই সংলাপের আয়োজন করেছে। বিএনপি সেই সংলাপে যাবে না এবং সংলাপের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। আসলে বিএনপির উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচনটাকে বানচাল করা। চট্টগ্রামে চাঞ্চল্যকর মৃত্যু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের নিজের দায়ের করা মামলায় ফের তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলা তদন্ত সংস্থা পিবিআই এর আবেদনে রোববার সকালে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হালিমের আদালত এই আদেশ দেন। বাবুল আক্তারের আইনজীবী বলেছেন, একই ঘটনায় 2 মামলায় আদালতে চলতে পারছে না, তাই উচ্চ আদালতে যাবেন তারা। মৃত্যুর বাবা মোশাররফ হোসেনের দায়ের করা মামলায় গ্রেফতার বাবুল আক্তার এখন কারাগারে রয়েছে। কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন লেগেছে, তবে ঘণ্টা 2-এর চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, রুখিয়ার শফিউল্লাহ কাটার 16 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোববার বিকেল 5:30টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এর আগে গত 2রা জানুয়ারি উখিয়ার বালুখালী 20 নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের 16টি কেবিন পুড়ে যায়। রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় 2 পথচারী নিহতের ঘটনায় ঘাতক বাস চালকের ভারী মোটরযান চালানোর লাইসেন্স ছিল না বলে জানিয়েছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যাব আরও জানায়, দুর্ঘটনার দায় এড়াতে পারে না বাস মালিকও, কারণ অদক্ষ চালককে গাড়ি চালানোর অনুমতি দিয়েছে সে। আইনের চোখে বাস মালিক অপরাধী হয়েও মামলার এজাহারে তার নাম নেই বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। জুয়েলারি শিল্পে নতুন দিগন্তের সূচনা হচ্ছে। সম্প্রতি স্বর্ণ নীতিমালা হওয়ায় এই শিল্পে ফিরেছে প্রাণ, এমনটা বলেছেন বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলার 35 সদস্য নিয়ে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধ জুয়েলারি ব্যবসাকে আরও এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন জুয়েলার্স সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান আনভি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুয়েলার্স সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলজার আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন সহ আরও অনেকে। সভাপতিত্ব করেন নবনির্বাচিত বাজুর সভাপতি চট্টগ্রাম জেলার শ্রী মৃণাল কান্তিধর। সহসভাপতি লিটন কান্তিধর, চেয়ারম্যান বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলা শাখার নির্বাচন উদ্দেশ্য জ্ঞানঞ্জন শলাকয়া, সহসভাপতি জনাব আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটি নবনির্বাচিত। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে 2021 সালে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে 803 জন ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী। শনিবারও গভীর রাতে বাগেরহাটের ফকিরহাটে সড়কে প্রাণ গেছে অটোরিকশার আরোহী 3 মাদ্রাসার শিক্ষার্থীর। এছাড়া পাবনায় আলাদা 2টি সড়ক দুর্ঘটনায় মোট 3 জনের প্রাণ গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদন বলছে, গত বছর যত দুর্ঘটনা তার 62% কারণ যানবাহনের বেপরোয়া গতি। ফলশ্রুতিতে প্রতিদিন ঘটছে মুখোমুখি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারানো এবং পথচারী চাপা দেওয়ার মতো ঘটনা। শনিবার গভীর রাতে বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার আরোহী 3 মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে, আর আহত হয়েছেন আরো 3 জন। লাশগুলো আমরা আইনগত ব্যবস্থা সম্পন্ন করে তাদের গার্ডিয়ানের কাছে হস্তান্তর করি এবং ঘাতক ট্রাকটি এবং ট্রাকের চালককে গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্ন জায়গায় মেসেজ পাঠাই। এদিকে রবিবার সকালে পাবনায় পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। আতাইকুলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে 2 জন এবং দাপুনিয়ায় ইঞ্জিন চালিত করিমনের সঙ্গে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল আরোহীর। স্থানীয় লোকজন তাদেরকে তাড়াতাড়ি উদ্ধার করছে এবং আহত 3 জনকে অতি দ্রুত আমরা আসার আগেই তাদেরকে এদের মুখে শোনা সদর হাসপাতালে ভর্তি করছে। আমাদের একটা ইউনিট ওখানে যায় তাদের খোঁজ খবর নিচ্ছে। অপরদিকে সুনামগঞ্জের জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের মহেন্দ্র ট্রাকের ধাক্কায় এক শিশু নিহতের খবর পাওয়া গেছে। এদিকে রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় তাজুল ইসলাম নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংঘ। এবারের বাণিজ্য মেলাতে চাহিদা বেড়েছে পাটজাত বিভিন্ন পণ্যের। দেশের বিভিন্ন স্থানের উদ্যোক্তাদের তৈরি ব্যাগ, গৃহস্থালী পণ্য সহ বিচিত্র সব পণ্যের ভালো বিক্রি হচ্ছে বলছেন আয়োজকরা। সম্ভাবনাময় এই খাতকে বিশ্ব দরবারে পরিচিত করাতে এই মেলা বড় ভূমিকা রাখবে বলে আশা তাদের। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। সকল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। দিন যত গড়াচ্ছে ভিড় বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মাসব্যাপী এই আয়োজন খোলা থাকছে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। রোববার বেশি ভিড় দেখা গেল পাটের তৈরি পণ্যের বিভিন্ন স্টলে। সারা দেশের উদ্যোক্তাদের তৈরি শতাধিক পণ্য এক প্ল্যাটফর্মে প্রদর্শনের সুযোগ করে দিয়েছে এই মেলা। পাটের পণ্য অনেক বিক্রি হচ্ছে, এখানে আমাদের ঘরের অনেক প্রয়োজনীয় জিনিস আছে। জুট ব্যাগ আছে, দেন জুটের র্যাপিং পেপার আছে। 300 থেকে শুরু করে মনে করেন যে 1500, 2000, 2500। যারা প্রতিবার কিনে তারাই আবার আসছে ঘুরে ঘুরে যে আপনার এই প্রোডাক্ট আছে, ওটা আছে। এরই মধ্যে দেশের বাইরে থেকেও মিলছে পণ্যের ক্রয়াদেশ। আমাদের দেশের মানুষ পাটকে মনে করতো বস্তা। অনেক চেঞ্জ হয়েছে যে পাট দিয়ে এত জিনিস তৈরি করা যায়, আর সে মানুষ খুব অবাক হয়। বৈচিত্র্যময় পণ্য পেয়ে মুগ্ধ মেলার স্থানীয় ক্রেতারাও। দেশি যে পণ্যগুলা আনকমন, হ্যাঁ এগুলো আগে দেখিনি কখনো। পাটের পণ্য বেশি বেশি ইউজ করা উচিত, ব্যবহার করা উচিত। পলিথিন ব্যাগ বা এগুলো তো আমাদের ইউজ করা উচিত না। কৃষকরা লাভবান হবে, দেশের অর্থনীতি চাঙ্গা হবে। বিক্রেতারাও খুশি পাট পণ্যের এমন বেচাকেনায়। মাহমুদুল হাসান, নিউজ 24, পূর্বাচল, নারায়ণগঞ্জ। আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনায় টালমাটাল পুরো ভারত। ওমিক্রনের প্রভাবে সংক্রমণ বাড়ছেই। দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়ে গেছে। ভাইরাসটির ছোবলে আক্রান্ত হয়েছেন পার্লামেন্টের 4 শতাধিক কর্মী। পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকার পাশাপাশি করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসমাতুলির ডেস্ক রিপোর্ট।
গেল কয়েকদিন ধরেই সংক্রমণের রেকর্ড গড়ছে ভারত। আসছে ফেব্রুয়ারির প্রথম 15 দিনের মধ্যেই সংক্রমণের তৃতীয় ঢেউ চূড়ায় পৌঁছাতে পারে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। দৈনিক সংক্রমণও ছাড়াচ্ছে 1.5 লাখের ঘর। দেশটির অনেক রাজ্যেই পড়ছে করোনার ভয়াবহ থাবা। এমনকি ভারতের পার্লামেন্টের 4 শতাধিক কর্মী করোনা পজিটিভ বলে জানা গেছে। এমন পরিস্থিতির মধ্যে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। এখানেই শেষ নয়, রোববার 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। এসব ঘটনায় অমিক্রন সহ করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বাইক ভেহিকল র্যালি এইসব আশঙ্কা আমলে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার বিকেলে করোনা পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডাকেন তিনি। বলেন, করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি। করোনা তৃতীয় ঢেউ মোকাবেলায় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বলেন, ডেল্টার মতো অমিক্রনও যেন ভারতকে বিপর্যস্ত করে তুলতে না পারে, তাই আগে ভাগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। আসমাতুলি, নিউজ 24। এবারে খেলার সংবাদ জানাতে অপর স্টুডিও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পিঙ্কি সানোয়ার। ধন্যবাদ জহুর আপনাকে। আর এবার ক্লেমন খেলার সংবাদ। ক্রাইস্টচার্চ টেস্টের খবর। হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের প্রথম দিনটা দাপটের সঙ্গে পার করল স্বাগতিক নিউজিল্যান্ড। দিন শেষে মাত্র 1 উইকেট হারিয়ে 349 রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। একমাত্র উইকেটটি নিয়েছেন টাইগার পেসার শরীফুল। বিস্তারিত দেখব মাহফুজুল ইসলামের রিপোর্টে। শেষ মুহূর্তে মুশফিকের ইনজুরিতে দলে 2 পরিবর্তন। মাহমুদুল হাসান জয়ের জায়গায় দলে অভিষেক মোহাম্মদ নাইমের, আর মুশফিকের ইনজুরিতে ভাগ্য খুলেছে নুরুল হাসান সোহানের। হ্যাগলি ওভালে টাইগারদের হতাশার প্রথম সেশন। লাঞ্চের আগের গল্পটা হতে পারত ভিন্ন। 9ম ওভারেই 2 বার ইবাদতের বলে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া লাথাম শেষ পর্যন্ত শাসন করেছেন টাইগার বোলারদের। ক্যাপ্টেন মুমিনুলের টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত হতো 16 কলা সার্থক। ম্যাচের 38তম ওভারেই ইয়ং এর উইকেট নিয়ে প্রথম দিনে টাইগারদের একমাত্র উদযাপন। গালিতে মোহাম্মদ নাইমের তালুবন্দী হবার আগে ইয়ং এর উইলো থেকে আসে 54 রান, আর সেই সঙ্গে ভাঙে হ্যাগলি ওভালে প্রথম উইকেট জুটিতে 148 রানের রেকর্ড। এরপর নতুন ব্যাটসম্যান ডেভন কনওয়েকে চেপে ধরতে পারেনি কোনো টাইগার বোলার। উইকেটে সেট হয়ে সাবলীলভাবে ব্যাট চালিয়ে দিন শেষে 99 রানে অপরাজিত আছেন তিনি। কনওয়ের উইলোর সাবলীলতায় কাজটা সহজ হয়ে গেছে লাথামের। 133 বল খেলে 17 রান করার পর 1.5 শতকের মাইল ফলক পেরোতে খেলেছেন 199টি বল। দিন শেষে 278 বল খেলে 186 রান করে অপরাজিত আছেন কিউই ক্যাপ্টেন। আর দিন শেষে 201 রানের রেকর্ড জুটি গড়ে অপরাজিত থাকা এই 2 ব্যাটসম্যানের কাছেই দ্বিতীয় দিনে বড় পরীক্ষা দিতে হবে টাইগার বোলারদের। মাহফুজুল ইসলাম, নিউজ 24। আর এদিকে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা প্রথম দিনে কোনো সুযোগই দেননি টাইগার বোলারদের। দিন শেষে লাথাম ও কনওয়ের দায়িত্বশীল ব্যাটিং এর সামনে ম্লান হয়েছে টাইগার পেসারদের সব চেষ্টা। টেস্টের দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। লাথাম ও কনওয়ে অসাধারণ ব্যাটিং করেছে। আমাদের বোলাররা চেষ্টা করেছে, বিশেষ করে পেসারদের কথাই বলবো। তাদের দায়িত্বশীল ব্যাটিং এর কৃতিত্ব দিতেই হবে। আমি আশা করি দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। ফুটবলের খবর। ফেডারেশন কাপের ট্রফি ঘরে তুলল ঢাকা আবাহনী। রহমতগঞ্জকে তারা হারিয়েছে 2-1 গোলে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে আবাহনী। গ্রুপ পর্বে যে শক্ত অবস্থান থেকে মাঠে দেখা গেছে রহমতগঞ্জকে, সেই প্রভাব ফেলতেই পারেনি আজকের খেলায়। নিজেদের রেকর্ড নিজেরাই আরও একবার ভাঙল লামোসের দল। অপরদিকে ম্যাচের শুরু থেকেই যথেষ্ট চড়াও হয়ে খেলেছে আবাহনী ঢাকা। প্রথমার্ধের শেষ মুহূর্তে আবাহনীকে এগিয়ে নেন ড্যানিয়েল কলিন্দ্রেস। দলকে আরও এগিয়ে নেন রাকিব হোসেন 64 মিনিটে। এদিকে রহমতগঞ্জের ফিলিপ 70 মিনিটে গোল করলেও হার এড়াতে ব্যর্থ হন। আর এই ছিল খেলার সংবাদ। মূল স্টুডিওতে ফিরে যাচ্ছি জহুর এবং অর্থির কাছে। খেলার খবর জানাচ্ছেন পিঙ্কি সানোয়ার। এরই সাথে শেষ করছে এখনকার সংবাদ। আর সংবাদ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।